নমস্কার বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা এক্সাইটিং টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং টপিকটা খুবই হট টপিক আজকে ডেটে। পুজোর আগে উজ্জ্বল এবং ঝলমলে ত্বক। যদিও উজ্জ্বল ঝলমলে ত্বকটা শুধু পুজোতেই দরকার এমন নয়, সারা বছর সারা জীবন যত দিন থাকে ততদিনই ভালো এবং ততদিনই সেটাকে এনজয় করা যায়। আমাদের প্রত্যেকের এই সাবজেক্টের উপর একটা ইন্টারেস্ট রয়েছে যে আমার স্কিন কী করে আরও ভালো হবে, আমার স্কিন কী করে ভালো থাকবে, আমি কী করে স্কিনটাকে দীর্ঘদিন আরও ইয়াঙ্গার করে রাখতে পারবো। কিন্তু তার জন্য কিছু জিনিস করণীয় আছে, যেগুলো আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে পেশেন্টদের স্কিন যে ড্যামেজ হয় তার বেসিক কিছু রিজন আছে। সেই রিজনগুলো যদি আমরা একটু একটু করে কারেকশন করে নিই তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের স্কিনটাকে কিন্তু ডেভেলপ করাতে পারি, সেটা যে কোনো বয়সেই হোক না কেন। তো প্রথম আমি যে কারণটা নিয়ে বলবো সেটা হচ্ছে পেটের স্বাস্থ্যের সঙ্গে আপনার সারা শরীরের সমস্ত কিছু জড়িয়ে আছে। আগের দিনে মানুষরা বলতেন যে যার পরিষ্কার মুড়ি আর ভুঁড়ি তার পয়সা যাবে না বদ্যি বাড়ি। ভেরি সিম্পল। অর্থাৎ যার পেট পরিষ্কার হয় এবং যার মাথা সাফ তার পয়সা কোনো ডাক্তার নিতে পারবে না। আর আজকের ডেটে আপনি যদি একটা নিজেও সার্ভে করে দেখেন কিছু মানুষের সঙ্গে কথা বলে, যে পেট পরিষ্কার হচ্ছে এমন মানুষের সংখ্যা একদমই নগণ্য। কনস্টিপেশনের প্রবলেম নেই এমন পেশেন্ট আমরা সারাদিনে যদি 100 পেশেন্ট দেখি, অন্ততপক্ষে 90-95 জন বলেই থাকেন যে হ্যাঁ আমার কনস্টিপেশন আছে। যিনি বলছেন আমার কনস্টিপেশন নেই তার হয়তো এই ধারণাটাও নেই যে কনস্টিপেশন বলতে কী বোঝায়। তো যাই হোক, চলুন আমরা দেখে নিই যে কী স্টেপস আছে যেগুলো আমরা ফলো করলে আমাদের স্কিন খুব ব্রাইট হতে পারে, স্কিন আরও ইয়াঙ্গার হতে পারে, আরও মানে একদম তরতাজা হতে পারে। প্রথমেই যে টপিকটা দিয়ে বললাম সেটা হচ্ছে যে পেটের স্বাস্থ্য আমরা কীভাবে ভালো রাখতে পারি। পুরনো কিছু ভিডিওতে আমি এই সম্পর্কে অল্প অল্প আলোচনা করেছি, আজকে একটু ডিটেল আলোচনা করার চেষ্টা করব। তার জন্য ভিডিওটা একটু লম্বা হলেও হতে পারে, কিন্তু যদি আপনি সেটা মন দিয়ে স্কিপ না করে পুরোটা শোনেন, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি আপনি যে বয়সেই থাকুন না কেন আপনার স্কিন ডেভেলপ করতে বাধ্য হবে। প্রথম যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে আমার পেট একদম পরিষ্কার, অর্থাৎ পটি একদম ক্লিন হয়ে যাবে এরকম ধরনের খাবার দাবার চুজ করে আমাকে খেতে হবে। সেই খাবারগুলো কি? সেই খাবার হচ্ছে আমাদের ডাক্তারি পরিভাষায় বলি হাই ফাইবার ফুড। অর্থাৎ যে খাবারগুলোর মধ্যে প্রচুর এরকম পদার্থ আছে বা বস্তু আছে যেটা হজম হয় না, কিন্তু আমার ইন্টেস্টাইন, আমার পরিপাকতন্ত্রকে পরিষ্কার করার জন্য প্রয়োজন, সেই খাবারগুলো যদি আমরা চুজ করে খাই তাহলে অটোমেটিক্যালি আমার যত ইন্টেস্টাইনের হেলথ ভালো হবে তত আমার স্কিন গ্লো করতে শুরু করে দেবে। তার জন্য প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে যে ব্রেকফাস্ট, এনাফ ফ্রুটস, প্রচুর ফল, প্রচুর গ্রিন শাকসবজি যেগুলো খেতে পারেন, যেগুলো পাতা যেগুলো খেতে পারেন। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে পাতার মধ্যে কি খাওয়া যেতে পারে। থানকুনি পাতা খেতে পারেন, কালমেঘ পাতা খেতে পারেন, নিম পাতা খেতে পারেন, পুদিনা পাতা খেতে পারেন, কারি পাতা খেতে পারেন, এরকম পান পাতা খেতে পারেন। এরকম প্রচুর পাতা আছে যে পাতাগুলোকেও কিন্তু খাওয়া যায়। এগুলো যদি আমরা ব্রেকফাস্টের সঙ্গে অ্যাড করি এবং প্রচুর পরিমাণে যদি স্প্রাউট, অর্থাৎ সবুজ মুগ, ছোলা, বাদাম, এরকম ধরনের যে দানা শস্য আছে সেগুলো যদি আমরা ভিজিয়ে অঙ্কুর বের করে খেতে শুরু করে দিই, তাহলে আমি কিছু যদি নাও করি স্টিল আমার স্কিন কিন্তু গ্লো করবে। কারণ আমার স্কিন গ্লো করার জন্য যে নিউট্রিশনগুলো দরকার সেগুলো কিন্তু এক্স্যাক্টলি ওই খাবারগুলোর মধ্যেই আছে। এবং পরিপাকতন্ত্র এই রকম ধরনের খাবার পেলে সেও খুব হাসি খুশি থাকে, কারণ এই ধরনের খাবারগুলোকে হজম করা অনেক সহজ এবং এর মধ্যে প্রচুর ফাইবার থাকার জন্যে এ কিন্তু ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে যখন পাস করে ইন্টেস্টাইনটাকেও ক্লিন করতে করতে যায়। যত ইন্টেস্টাইনকে ক্লিন করছে তত আমার স্কিনটাও ক্লিন হবে, এবং যত ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে এই ধরনের ফুডকে আমরা পাস করাতে পারবো তত ইন্টেস্টাইনের মধ্যে যে হেলদি ব্যাকটেরিয়া আছে যেগুলোকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি প্রোবায়োটিক, সেই প্রোবায়োটিক লেয়ারের থিকনেস আরও অনেক বেশি হবে এবং আমি কঠিন কোনো অসুখের মধ্যে সহজে পড়ব না। অর্থাৎ আমার যে ইমিউনিটি, সেই ইমিউনিটিটা অপটিমাম লেভেলে থাকবে। অর্থাৎ আমি স্কিন ঠিক করতে গেলাম, প্যারালালি বাই প্রোডাক্ট হিসেবে আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে আমার প্রচণ্ড পরিমাণে হাই ইমিউনিটি হলো এবং আমার শরীরে আনওয়ান্টেড ফ্যাট থাকলে সেটা ঝরে গেল, আমার স্কিন কালার গ্লো করে গেল,
আমার চোখের দৃষ্টিশক্তি চেঞ্জ হয়ে গেল, চুলের গ্রোথ এসে গেল, সবই কিন্তু শুরু হয়ে গেল পেটের এই সামান্য একটা পরিবর্তন করাতে, একটা সামান্য ডায়েটের পরিবর্তন করাতে। এছাড়া কী খাবো? স্যালাড, প্রচুর পরিমাণে স্যালাড খাবো। স্যালাড কখন খাবো? ফ্রেন্ড, স্যালাড আমরা কম বেশি সবাই খাই, কিন্তু আমি আমার প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, শয়ে মানুষের সঙ্গে কথা বলে, যে আপনি স্যালাড কখন খান? বলে আমি খেতে খেতে খাই। অর্থাৎ সে যে মিলটা নিচ্ছে, ভাত বা রুটি, তার সঙ্গে সে স্যালাড খাচ্ছে। এটা খাওয়া যেতে পারে, কিন্তু এতে আপনার উপকারিতাটা একটু হলেও কম হবে। আপনি যদি এর বেস্ট এফিকেসি পেতে চান, সবথেকে বেশি এর ইম্পর্টেন্স নিতে চান, এর গুণাগুণ যদি আপনার শরীরে সবথেকে বেশি নিতে চায়, তাহলে আপনাকে খেতে হবে এই প্রসেসে, একদম শুরুতেই পুরো স্যালাডটা আপনি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলেন। তারপর আপনার ভাত, ডাল, তরকারি যেগুলো আপনার বাড়িতে রান্না খাবার, সেগুলো আপনি খেলেন। এতে আপনি স্যালাডের সম্পূর্ণ পরিমাণ নিউট্রিশন এবং তার যে গুণাগুণ, সেগুলো আপনি পেতে পারবেন। সেই জন্যে স্যালাড কিন্তু সবসময় ফ্রেন্ড চেষ্টা করুন একদম শুরুতে খেয়ে নিতে, তারপর আপনি খাবার খান। 3 নম্বর হচ্ছে আপনি কি খাবেন না। কি খাবেন সেগুলো আমি বললাম। কি খাবেন না? অয়েলি ফুড। দেখুন, আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে যে তেল না দিলে টেস্ট হয় না, বেশি তেলে রান্না করলে সেটা আরও বেশি মজাদার, টেস্টি হয়। কিন্তু ফ্রেন্ড, তেলের নিজেরই তো কোনো টেস্ট নেই, তাহলে তেল না দিলে খাবার টেস্ট হবে না, এই কনসেপ্টটা এলো কোত্থেকে? আমার তো মনে হয় এই কনসেপ্টটার মধ্যে কোথাও না কোথাও একটা ফ্যালাসি আছে। কম তেলে রান্না প্রচুর খাবার আছে যেগুলো ভীষণ টেস্টি হয়, এবং কিছুদিন আপনি তেল ছাড়া বা কম তেলে রান্না খাবার যদি খেতে শুরু করেন, যে এনার্জি লেভেল আপনি বডিতে ক্যারি করবেন, যে চেঞ্জেস আপনি আপনার বডিতে পাবেন, যে ট্রান্সফরমেশন আপনার শরীরে হবে, তাতে আপনি একটা জিনিস দেখবেন যে আপনার কিন্তু আর অয়েলি বা চিকনা খাবার কিন্তু আর খেতে, চটপটা খাবার আর খেতে অতটা ইচ্ছে করবে না। কারণ শরীর কিন্তু একটা সফিস্টিকেটেড মেশিন, প্রচুর দামি মেশিন। এই মেশিনটাকে যদি আপনি ঠিক রাখতে চান, তাহলে এর মতে আপনাকে চলতে হবে, আপনার মতে না। আমি যদি ছোটো করে একটা এক্সাম্পল শেয়ার করি, আপনার সামান্য একটা স্কুটি আছে ধরুন, তো স্কুটিতে আপনার মনে হলো যে এখন পেট্রোল ট্যাঙ্ক খালি হয়ে গেছে, কাছাকাছি কোনো পেট্রোল পাম্প নেই, চলো কেরোসিন পাওয়া যাচ্ছে, কেরোসিনই ঢেলে দিলাম। নিশ্চয়ই গাড়িটা চলতে শুরু করবে, একটু ধোঁয়া বেশি হবে, কিন্তু আপনি এটুকু শিওর থাকুন, যদি কয়েকবার রিপিট করেন আপনার ইঞ্জিনটা সিজ হয়ে যাবে, ওই গাড়িটা আর চলার মতো পরিস্থিতিতে থাকবে না। আমাদের এই বডিটাও কিন্তু নির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে দিয়ে চলে, সেগুলো যদি আমরা ফলো করি, তাহলে অবশ্যই আমাদের বডিটাও খুব সুন্দরভাবে চলবে। এই বডিরই একটা পার্ট হচ্ছে স্কিন, যেটা সবথেকে বেশি নাজুক, সবথেকে বেশি সেন্সিটিভ, এবং সবথেকে বেশি সে আপনার ভিতরের কথা বলে। অর্থাৎ আপনি ভিতরে কি খাচ্ছেন, কি ভাবছেন, সেগুলো সবই আপনার স্কিনে কিন্তু ফুটে ওঠে। সো স্কিনকে ভালো রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে যে আপনার অয়েলি ফুড, প্রচুর পরিমাণে ননভেজ ফুড, প্রচুর পরিমাণে মিল্ক প্রোডাক্ট, এগুলোকে যদি আপনি আস্তে 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 আপনার ডায়েট থেকে ডিডাক্ট করতে শুরু করেন, এবং তার পরিবর্তে প্রচুর র ভেজিটেবল, র ফ্রুটস এগুলো যদি অ্যাড করেন, এবং ডেফিনেটলি এবিসি জুস, এবিসি মানে অ্যাপেল, বিট, ক্যারট, তিনটেকে আপনি মিক্সিতে পেস্ট করে জুস বানিয়ে যদি সকালে আপনি খাওয়া শুরু করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি উইদিন 15 ডেজ আপনার স্কিনের যে ট্রান্সফরমেশন আপনি দেখবেন, কোনো ক্রিম আপনাকে এটা করে দিতে পারবে না। তো এই হলো আপনার একটা স্টেপ। এই প্রসঙ্গে সেকেন্ড স্টেপে যাই, সেটা হচ্ছে যে স্কিন আপনার খারাপ হতে পারে পিম্পলের কারণে, ইউজুয়ালি হয়েই থাকে। তো পিম্পলকে আপনি আটকাবেন কীভাবে? পিম্পলকে আটকানোর জন্য আপনাকে প্রথম যেটা নজর দিতে হবে সেটা হচ্ছে ফুড। সেটা আমি আপনাকে আগেই আলোচনা করে দিয়েছি। এই ধরনের খাবারের মধ্যে গেলে পিম্পল অটোমেটিক্যালি কন্ট্রোল হতে শুরু করবে এবং আপনার পিম্পল খুব একটা ডিস্টার্ব করবে না আপনাকে। তারপরেও যদি করে, তাহলে জানবেন যে আপনার মাথায় ড্যান্ড্রাফ আছে। আপনি আগে শিওর হয়ে যান যে আপনার মাথায় ড্যান্ড্রাফ আছে কিনা। যদি ড্যান্ড্রাফ থাকে, সেই ক্ষেত্রে আপনি ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পু শুধু ইউজ করলেই যে ড্যান্ড্রাফ চলে যাবে তা কিন্তু নয়। কারণ অনেক ড্যান্ড্রাফ আছে যেগুলো ট্রিটেবল, যেগুলোকে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, সেগুলো কিন্তু এমনি এমনি যাবে না। এবং ড্যান্ড্রাফের ক্ষেত্রেও দেখা গেছে যদি আপনি অয়েলি ফুড খুব বেশি খান বা এমন ধরনের ফুড নিচ্ছেন যে যাতে আপনার কনস্টিপেশন হচ্ছে, তাতে আপনার ড্যান্ড্রাফ কিন্তু বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি কিছু হোমিওপ্যাথি মেডিসিনের কথা আপনাকে আলোচনা করে দিতে পারি, যেগুলো আপনার ভীষণ কাজে দিতে পারে। তো সেই ধরনের দু একটা মেডিসিনের কথা বলি। যেমন ধরুন, আপনার স্কিনটা যদি খুব ম্যারমেরে হয়, মাথায় ড্যান্ড্রাফ আছে, আপনি একটু মাংস খেতে ভালোবাসেন, একটু মিষ্টি খেতে ভালোবাসেন, আপনার বারবার স্কিনে যে পিম্পল হচ্ছে তাতে দেখা যাচ্ছে স্কিনটা আরও ডাল হয়ে যাচ্ছে, ব্ল্যাক স্পটস আছে, আপনি এই ক্ষেত্রে সালফার 200 পরপর 2-3 দিন সকালে 2 ফোঁটা করে খেয়ে
আপনি কিছুদিন ওয়েট করুন, আপনার স্কিনের ডালনেসটা অনেকটা কেটে যাবে এবং আপনার মাথার ড্যান্ড্রাফটা হয়তো অনেকটা কমে আসবে। সালফার 200 সকালে 2 দিন বা 3 দিন 2 ফোঁটা করে একদম ঠান্ডা জলের সঙ্গে আপনি খেয়ে নিয়ে বেশ কিছুদিন অপেক্ষা করুন, রাফলি 1 মাস আপনি অপেক্ষা করুন। তারপর যদি আপনার ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে পারেন তাহলে আপনি আবার একবার রিপিট করে নেবেন সেম প্রসেসে, যে পদ্ধতিতে বললাম। ফাইন। এরপরে হচ্ছে যে আপনার স্কিনে এরকম পিম্পল হচ্ছে, একসঙ্গে 4-5টা করে হচ্ছে, আবার সেটা সেরে যাচ্ছে। এরকম যদি দেখেন যে 4-5টা করে বেরোচ্ছে আবার সেরে যাচ্ছে, সেক্ষেত্রেও আপনি সালফার 200 ট্রাই করবেন। যদি এরকম দেখেন যে একটা পিম্পল হলো সেটা সেরে গেল, আবার একটা পিম্পল বেরোলো, আপনি সেক্ষেত্রে ট্রাই করুন আর্নিকা 30। আর্নিকা 30 দিনে 3 বার করে 6 বার, পরপর 2 দিন খান, 15 দিন পর আবার 3 বার করে 6 বার 2 দিন খান, দেখবেন আপনার পিম্পল অনেকখানি কন্ট্রোল হয়ে গেছে। এবার ধরুন পিম্পল এরকম হচ্ছে যে পিম্পল হওয়ার জন্য আপনার মুখটা পুরো মানে মুখটা হয়তো খুব ব্রাইট আছে, আপনার স্কিনটা হয়তো এরকম যে খুব চকচকে, পিম্পলটা একদম গোলাপের মতো লাল হয়ে হচ্ছে বা গোলাপি কালার মতো হচ্ছে এবং খুব চুলকাচ্ছে সেই জায়গাটা, আবার এতটাই ব্যথা আছে যে আপনি হাত দিতে পারছেন না। আপনি এই ক্ষেত্রে ব্যাসিলিনাম 1000 পাওয়ার পরপর 3 দিন সকালে ট্রাই করুন। ব্যাসিলিনাম 1000 পাওয়ার 2 ফোঁটা করে পরপর 3 দিন সকালে ট্রাই করুন এবং 1 মাস পর যদি দেখেন ইমপ্রুভ করা শুরু করেছে, আবার সেম প্রসেস আপনি রিপিট করে নিন। নেক্সট আমি আরেকটা মেডিসিনের কথা বলি পিম্পলের ক্ষেত্রে, যে পিম্পলগুলো আপনার বয়ঃসন্ধিকালে দেখা যায় বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে। তো যারা একটু ডিম খেতে ভালোবাসে বা ডিম মেনলি ডিম অমলেট বা ডিম ভাজা এগুলো পছন্দ করে, ফ্রাইড এগ, এবং যারা একটু রোদে গেলেই মাথাতে যন্ত্রণা করে, এরকম ধরনের যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফসফরিকা এই মেডিসিনটা 200 পাওয়ার দিনে 2 বার করে 2 দিন খেয়ে আপনি বন্ধ রাখুন, দেখবেন তার পিম্পল হওয়া এবং মাথার যন্ত্রণা দুটোই কিন্তু একসাথে সেরে যাবে। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে এই মেডিসিনটা খুব কাজে দেয় এবং আপনারা ট্রাই করে দেখতে পারেন। একটা কথা আমি সবসময় বলে রাখি, কোনো বিশেষ মানে যে মেডিসিনগুলোকে আমি যে শক্তিতে বলছি অর্থাৎ যে পাওয়ারে বলছি, সেই মেডিসিন কিন্তু কখনোই নন স্টপ খাবেন না। নন স্টপ খেলে কিন্তু আপনার শরীরে সেই মেডিসিনের সিমটমগুলো ফুটে উঠতে পারে, সুতরাং আপনার ক্ষতি হতে পারে। যেটুকু বলছি ওইটুকুই ট্রাই করবেন, তাতে যদি না হয় তখন আপনি ডক্টরের সঙ্গে পরামর্শ করুন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে। এরপরে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পেটের খুব গণ্ডগোল আছে, পেটে একটু ভুটভাট আওয়াজ হয়, পেট ডাকে, পটি ঠিকঠাক ক্লিন হয় না, খেতে গিয়ে খেতে পারছি না, ঠিক এই সিমটমগুলো যদি আপনি কোনো মানুষের মধ্যে পান, তার সঙ্গে দেখা যাচ্ছে যে তার একটা এনার্জির অভাব, মুড খিটখিটে, তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন লাইকোপোডিয়াম 1M অর্থাৎ 1000 পাওয়ার। এটাও পরপর 4 দিন সকালে 2 ফোঁটা করে খাবেন, ফের 1 মাস অপেক্ষা করবেন। ইমপ্রুভমেন্ট যদি শুরু হয়ে যায়, প্রথম ইমপ্রুভমেন্ট আপনি বুঝতে পারবেন যে পেটের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, তাহলে আপনি যথারীতি ওই মেডিসিনটা আবার রিপিট করবেন। এই হচ্ছে কিছু কমন হোমিওপ্যাথি পিম্পলের মেডিসিন। আরও অনেক মেডিসিন আছে যেগুলো আপনারা ট্রাই করতে পারেন। এখন দেখা যাক পিম্পল একটু হয়তো সেরে গেছে, কিন্তু সে নখে টাচ করার জন্য স্কিনের মধ্যে স্কার হয়েছে অর্থাৎ দাগ হয়ে গেছে কালো কালো, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? সেই ক্ষেত্রে ফ্রেন্ড আমাদের একটা খুব ভালো মেডিসিন আছে, বারবারিস একুইফোলিয়াম মাদার টিংচার। বারবারিস একুইফোলিয়াম মাদার টিংচার যদি আপনি স্কিনে অ্যাপ্লাই করেন, ওই দাগগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাবে এবং ওইটা যদি দিনে 2 বার করে আপনি ইউজ করেন, খুব তাড়াতাড়ি আপনি স্কিনের মধ্যে একটা গ্লো দেখতে পাবেন, স্কিনে একটা ঝকঝকে ভাব। হঠাৎ করে আপনি কোথাও বেরিয়ে যাবেন, তখন যদি আপনি জলের মধ্যে কয়েক ফোঁটা বারবারিস একুইফোলিয়াম মাদার টিংচার মিক্স করে নিয়ে সেই জলটা দিয়ে মুখটা ধুয়ে আপনি মুখটাকে না মুছে যদি আপনি বেরিয়ে যান, অটোমেটিক্যালি আপনার স্কিনটা কিন্তু গ্লো করতে শুরু করে দেবে। এরপরে আসি যে পেটের প্রবলেমটা আমাকে প্রায়ই ভোগায় বা ভোগাচ্ছে, সেই ক্ষেত্রে আমি ননস্টপ কোনো মেডিসিন খেতে পারি কি? হ্যাঁ পারি। যদি আমার কনস্টিপেশন থাকে এবং যদি আমার হজমের সমস্যা থাকে, অর্থাৎ আমি একটু রিচ খেলেই আমার হয়তো দেখা যাচ্ছে যে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি 2টো মেডিসিন আপনাদেরকে সাজেস্ট করতে পারি, যে মেডিসিন দুটো আপনাদেরকে খুব বেনিফিট দেবে এবং আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। একটা হচ্ছে যে ইগলফোলিয়া মাদার অর্থাৎ বেলচূর্ণ থেকে এই মেডিসিনটা তৈরি হয়। ইগলফোলিয়া মাদার যদি আপনি 10 ফোঁটা করে দিনে 2 বার করে খান ঠান্ডা জলের সঙ্গে, এবং তার সঙ্গে যদি আমলকি মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার পর খান, আপনার কনস্টিপেশন এবং হজমের সমস্যা দুটোই কিন্তু দূর হয়ে যাবে। এটা আপনি মাঝে মাঝে যদি খান, বেশ কিছুদিন ভালো থাকলেন, আবার যখন প্রয়োজন হলো তখন আপনি খেলেন, এতেও কিন্তু স্কিন অনেক গ্লো করবে। যাদের লিভারের ট্রাবল আছে,
মানে কোনো কারণে জন্ডিস টন্ডিস হয়েছিল বা পেটে প্রচুর কৃমির উপদ্রব আছে, তাদের ক্ষেত্রে আমি আপনাকে বলি দুটো মেডিসিন। হাইড্রাস্টিস মাদার টিংচার একটু এক্সপেন্সিভ মেডিসিনটা। যদি লিভারে আপনার এরকম হিস্ট্রি পান যে আপনার অতীতে কোনো কারণে জন্ডিস বা টাইফয়েড এই ধরনের কোনো কিছু পাওয়া গেছিলো যেখানে লিভারের ওপর দিয়ে একটা চাপ গেছে, সেই ক্ষেত্রে আপনি হাইড্রাস্টিস মাদার টিংচার যদি 5-7 ফোঁটা করে সকালবেলায় খেতে পারেন, তাহলে আপনার কিন্তু স্কিন অটোমেটিক্যালি গ্লো করতে শুরু করবে এবং আপনার গায়ের রঙও কিন্তু চকচক করতে শুরু করবে। নেক্সট হচ্ছে যে আপনার পেটে প্রচুর কৃমির উপদ্রব আছে, সেই ক্ষেত্রে আপনি কালমেঘ মাদার টিংচার বা চিরতা মাদার টিংচার 15 থেকে 20 ফোঁটা ঠান্ডা জলের সঙ্গে প্রতিদিন সকালে যদি আপনি খেতে শুরু করেন, বাই ডিফল্ট আপনি 15 দিন পর ফিল করবেন যে আপনার কৃমির উপদ্রব কমে গেছে, আপনার খিদে বেড়ে গেছে, আপনার এনার্জি বেড়ে গেছে এবং আপনি যথেষ্ট নিজেকে কমফোর্টেবল ফিল করছেন। তো ফ্রেন্ড, আলোচনা করলে অনেক কিছু বলার আছে, বলা যায় দীর্ঘ প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স থেকে। কিছু নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে এই নলেজ আপনাদের কোনো কারণে কোনো কাজে যদি আসে তাহলে এই ভিডিও বানানোটাকে সার্থক বলে মনে করব। এবং আপনারা যদি নিজেরা বেনিফিটেড হয়ে থাকেন এবং অন্যদেরকে যদি এই বেনিফিটটা শেয়ার করে দিতে চান, তাহলে এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। এবং এখনও যদি এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনার বিশেষ কোনো রোগ সম্পর্কে ভিডিও বানানোর জন্য কোনো রিকোয়েস্ট থাকে, সেটা আমাদের কমেন্টসে লিখবেন, লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি এই চ্যানেলটাকে হোল হার্টেডলি সাপোর্ট করতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।